নমস্কার, আমি নয়ন রায়। 3রা মার্চ 2025 প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং ডিভিশন বেঞ্চ এসএসসি 2016 জাজমেন্ট প্রত্যেকে দেখেছেন। বাংলা কেঁপেছে, ভুলণ্ঠিত হয়েছে সমাজ ব্যবস্থার বিভিন্ন ঘটনা। মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরাও তারা বলছে আমরা পরিস্থিতির শিকার হলাম। এ নিয়ে তর্ক, এ নিয়ে বিতর্ক। কলকাতা মাতঙ্গিনী হাজরার মূর্তির তলায় তারা চোখের জল ফেলছে। তারা এটা কাঙ্ক্ষিত ছিল নাকি এটা অপ্রত্যাশিত ছিল, তার উত্তর তারাই দিয়েছে। বিভিন্নভাবে আক্রমণ রাজনৈতিকভাবে হচ্ছে, আমি সেই রাজনৈতিক আক্রমণে যাব না। আমার সঙ্গে যিনি রয়েছেন বর্ধমানের সিনিয়র লয়ার বিশ্বজিৎ দাস, এবং তিনি গভর্নমেন্টের এপিপি পোস্টে রয়েছেন, সিনিয়র লয়ার। বিশ্বজিৎ দা, প্রথমত যে 26,000 করুণ কান্না, গুমড়ে গুমড়ে কান্না, যে সারা বাংলা জুড়ে যেটা ঘটলো, এটা প্রত্যাশিত ছিল কিনা? না, এটা তো কখনো কেউই প্রত্যাশিত বলতে পারে না। এটা আমরাও চাই না যে এই ধরনের একটা মানে যুব সমাজের ওপর বিপর্যয় নেমে আসুন। এটা আমরা কেউই চাই না, এবং প্রত্যেকের ওপরই তাদের ফ্যামিলি ডিপেন্ডেন্ট থাকে সার্ভিস করলে। সেটা কেউই চায় না যে ফ্যামিলির সোর্স অফ ইনকামটা বন্ধ হয়ে যায়, কিন্তু পরিস্থিতিতে হয়তো এটা হয়েছে। যদি পরিস্থিতিতে বিশ্ববিদ্যা হয়ে থাকে, আপনি তো লয়ার, আপনি তো লিগ্যাল ব্যাটেলে প্রতিদিন যুদ্ধ করেন, প্রতিদিন অবশ্যই বিচার ব্যবস্থাকে এভিডেন্সের উপর আপনি যুদ্ধটা আপনার চলে, ওয়ার সিচুয়েশন চলে, বিচারপতির সঙ্গে আপনাদের চলে। যা যিনি সাজাপ্রাপ্ত আসামি হোক বা সাজাপ্রাপ্ত আসামি না হোক, তার পক্ষে লড়াই চলে। আমার প্রশ্ন খুব স্পেসিফিক। হাইকোর্টে যখন গত বছর বিচারপতি দেবাংশু বসাক ম্যাডাম, শম্পা ম্যাডাম, যিনি ডিভিশন বেঞ্চে সিদ্ধান্ত হয়েছিল যে এসএসসিকে বলেছিল চাল আর কাকর বেচে দিন, বাঁচতে পারিনি। সেটা চলে যায় সুপ্রিম কোর্টে। তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড়, তিনিও একই কথা বলেন। তাহলে হাইকোর্ট তো সুপ্রিম কোর্ট যে কথা বললেন, সেখানে কপিল সিব্বল থেকে শুরু করে অভিষেক মনু সিংভির মতো প্রাজ্ঞ আইনজীবীরা, যারা সরকারের কোটি কোটি টাকা তারা ফিস নিয়েছেন, আমজনতার সে টাকা, তারা পারলেন না। আলটিমেট 3রা মার্চ 2025 দুপুর কার্যত স্তব্ধ হয়ে গেলেন বিচারপতি, প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি আরেকজন ডিভিশন বেঞ্চ। তারা জাজমেন্ট দিলেন যে 25,752 জনের চাকরি বাতিল। শুধু সোমা দাসের চাকরি বাতিল করেনি, যেহেতু ক্যান্সার পেশেন্ট, সেটা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পরিপ্রেক্ষিতে। আপনি আমাকে বলুন তো বিশ্ববিদ্যা, যে বিভিন্ন ধরনের প্রশ্ন উঠতে শুরু করলো, বিভিন্ন ধরনের, আমরা তো বিচার ব্যবস্থার কথা বারবার করে বলি, দেশের এত বড় বড় আইনজীবী, এত বড় বড় তাদের ফিস, এত বড় তার লড়াই, আলটিমেট পারলো না। না, দেখুন, উকিলবাবুরা কি করেছেন কি করেননি এই নিয়ে আমি কোনো বিতর্কে যাওয়ার পক্ষে নই, কিন্তু এটা ঘটনা, যেহেতু এতজন যুবক যুবতী বা সমাজের কারিগর শিক্ষকরা তাদের ফিউচার নিয়ে যখন আইন পয়েন্টে লড়াই হচ্ছে, সেই জায়গায় আমি অন্তত মনে করি, এটা আমার ব্যক্তিগত মত, আমি যেটুকুন আইনের শিক্ষা পেয়েছি, ভারতবর্ষের আইনের পরিকাঠামোটা সেই রকমই আছে, 100টা দোষী লোক ছাড়া পেয়ে যাক, কিন্তু একটা নির্দোষী লোক যেন সাজা না পায়। এইটা হচ্ছে ভারতবর্ষের আইনের মূল এবং মোদ্দা কথা। সেই জায়গায় আমার মনে হয়েছে কোর্ট কিছুটা হলেও নির্ধারণের জায়গায় গেছেন যে এরা একদম অযোগ্য, এবং একটা পোর্শনকে ওনারা যোগ্য মনে করেছেন। সেই যোগ্য যাদেরকে মনে করলেন তাদের ক্ষেত্রে এই রায়টা আকাঙ্ক্ষিত নয় বলে আমি অন্তত মনে করি। এটা যদিও আমার ব্যক্তিগত মত, কারণ যাদেরকে কোর্ট মনে করলেন যে পিরিয়ডটা ওনারা সার্ভিস করেছেন এবং যে টাকাটা মাইনে হিসেবে নিয়েছেন, সেই টাকাটা ফেরত দেওয়ার অর্ডার করলেন, অথচ আর একটা পোর্শনকে সেই অর্ডার করলেন না। কারণ রায়ের মধ্যে দুটো ভাগ এলো, যে কোর্ট মনে করছেন এরা যোগ্য, এরা অযোগ্য। এই জায়গায় হয়তো আমার ব্যক্তিগত মত, রায়টা আর একটু হয়তো
বেটার চিন্তা করে দিলে ভালো হতো। আমি যদিও বিচারকদের সম্বন্ধে কোনো মন্তব্য করতে চাই না, আমার ব্যক্তিগত মত এই রায়টা হয়তো যোগ্যদেরকে বঞ্চিতই করেছে বলে আমার ধারণা। আকাঙ্ক্ষিত নয় বলছেন আপনি। 2022 সালের জুলাই মাসে খাটের তলায় 50 কোটি টাকা অর্পিতা, প্রাক্তন শিক্ষামন্ত্রীর বাড়ি থেকে গ্রেপ্তার, গোটা পর্ষদ জেলে, ইডি তদন্ত, পরবর্তীকালে সিবিআই। আকাঙ্ক্ষিত নয় কথাটা বলছেন আপনি। তাহলে সেই সময় যখন গোটা ঘটনার প্রক্রিয়া যখন হেফাজতে থাকলো, যদি আমি অভিযুক্ত বলতে পারবো না যতক্ষণ না সাজা ঘোষণা হচ্ছে, তাহলে কি রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি জানতেন না, নাকি জানার চেষ্টা করেননি এত বড় ঘটনা ঘটছে? আমি কালকে তৃণমূলের একজন বরিষ্ঠ নেতার ইন্টারভিউ শুনছিলাম, তিনি বলছেন হ্যাঁ এর মধ্যে অনেকে ইনভলভ আছে। আমি আপনাকে এর মধ্যে জড়াবো না। আপনি বলছেন আকাঙ্ক্ষিত নয়, তাহলে আকাঙ্ক্ষিত নয় যখন কাঙ্ক্ষিত ছিল, তাহলে যে হাইকোর্ট তো সুপ্রিম কোর্টে যে সময়টা পেল, তাহলে অ্যাকাউন্টেবিলিটি এসএসসির ঘাড়েই বর্তাবে? ওটা তো অবশ্যই এসএসসির এই ম্যাটারে আরও গুরুত্ব দেওয়া উচিত ছিল এবং কোর্টকে সম্পূর্ণভাবে সহযোগিতা করা উচিত ছিল। কোর্টের কাছে ক্লিয়ার পিকচারটা দেওয়া উচিত ছিল, যেটুকুন ওনারা পেয়েছেন, বা যে তদন্তকারী সংস্থা সিবিআই তদন্তেও অনেকটা গাফিলতি আছে বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত মত। সিবিআইও মানে যোগ্য অযোগ্য ক্লারিফিকেশনটা ক্লিয়ারভাবে কোর্টের কাছে করলেন না। কিছুটা পোর্শনকে দিলেন, কিছুটা পোর্শন দিলেন না। আমি যদিও এটা একটা বিরাট রায়, এটা অনারেবল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দিয়েছেন, রায়কে আমাদের মেনে নিতে হবে, তবুও আমি বলবো, এটা আমার ব্যক্তিগত মত, এই রায়ের পরেও যে সমস্ত যোগ্য প্রার্থীরা আছেন তারা রিভিউ পিটিশন তাদের করা উচিত। যদিও আরও আইনজ্ঞরা আছেন, তাদেরও আইনজ্ঞরা আছেন, তারা নিশ্চয়ই পরামর্শ দেবেন। এটা আমার মনে হয়েছে যে যারা সত্যিকারই যোগ্য আছেন ওখানে, এবং যাদের ওএমআর সিট হয়তো সিবিআইও কিছু কালেক্ট করেছেন, তাদের একটা রিভিউ পিটিশন অনারেবল কোর্টে হয়তো করা উচিত বলে আমার মনে হয়। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী এই যাদের চাকরি গেছে তাদের সঙ্গে কথা বলবেন বলেছেন। আপনি রিভিউ পিটিশনের কথা বলছিলেন, এই কথা বর্ধমান শহরের আরেকজন আইনজীবী প্রণব চট্টোপাধ্যায় বলছিলেন। বিং এ লয়ার, আপনি আমাকে বলুন যে রিভিউ পিটিশন করলে কি রেজাল্ট সত্যিই পাওয়া যাবে? কারণ জাজমেন্ট হয়ে গেছে। আমি এটা জানতে চাইছি। না, সেটা তো দেখুন এই মুহূর্তে আমার বলার, রিভিউ পিটিশন তো কোর্টের কাছে করবেন। অনারেবল কোর্ট যদি মনে করেন যে না এটা কনসিডার করা যেতে পারে, তখন তারা মনে করলে করতে পারেন। এটা তাদের সম্পূর্ণ তাদের ডিসক্রিশনারি পাওয়ার। এখন দেখুন, আইন তো সমাজ ব্যবস্থাকে নিয়ে, সমাজ ব্যবস্থার বাইরে তো আইন হতে পারে না। এতগুলো মানুষের পেটের ভাত নষ্ট করে দিয়ে, কে নষ্ট করলো? নষ্টটা কে করেছে? এখন ধরুন, এটা তো বলতে হবে এই নষ্টের পেছনে স্পেসিফিক একা কেউ দায়ী না। এসএসসি আছেন, সিবিআই আছেন, যাদের উপর তদন্ত ভার ছিল, কর্মকর্তারা রয়েছেন, অবশ্যই তাদেরও একটা তো পার্ট আছে। এটা যদিও কালকে এসএসসি তারা দোহাই দিচ্ছিলেন, ট্যাবলেট দিচ্ছিলেন, দোহাইয়ের ট্যাবলেট। তাহলে আপনি আমাকে বলুন, আপনি যেহেতু আইনজীবী হিসেবে সফল আইনজীবী, আমি আপনাকে বেশি বিতর্কে পলিটিক্সে যাব না, কারণ উচিত না। আমার কথা হচ্ছে যে আমি নাম করে বলছি, কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো আইনজীবীরা হাইকোর্ট দাপিয়ে বেড়ালো আর লক্ষ লক্ষ টাকা ফিস নিলেন, আর সুপ্রিম কোর্টে ফিস নিলেন। এটা করতে পারলেন না? তারা জানতেন না যে এটাকে রিভাইজ করা যেতে পারে? তাহলে তাদের কি কোথাও সমস্যা ছিল, নাকি এসএসসি ইনফরমেশন তার লয়ারদের দিতে পারেনি? না, দেখুন, একটা হচ্ছে আপনি যেসব আইনজীবীদের নাম বললেন তারা আমার থেকে মানে অনেক গুণ সিনিয়র এবং আইনজ্ঞ। আপনি তো ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দু থেকে তো সিন্ধু হয় বিশ্বজিৎ দাস। তাদের সম্বন্ধে আমি কোনো মন্তব্য করতে পারি না। আপনার যে আমি জাজমেন্ট দেখেছি, যাই হোক, এখন তাদের সম্বন্ধে আমি কোনো মন্তব্য করব না। তারা কি বুঝেছেন, কিভাবে করেছেন, নিশ্চয়ই তারা হয়তো ভরসা করেছিলেন যে যোগ্যদেরকে আইনের সাহায্য দিতে পারবেন। যাই হোক, যে কোনো কারণেই হোক হয়তো হয়ে ওঠেনি। কিন্তু আমার মনে হয় এটা রাজ্য সরকার একটা মানবিক উদ্যোগ নিয়েছেন। 7 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 7 তারিখে চাকরিহারাদের সঙ্গে বসে একটা আলোচনার মাধ্যমে একটা পথ খোলার চেষ্টা করছেন। যদি তাদেরকে কোথাও রিক্রুটমেন্ট করা যায়, এটা আমি নিশ্চিত রাজ্য সরকার সেই ব্যাপারে
যথেষ্ট উদ্যোগ নিয়ে করবে, এটা আমার সেই ভরসা এবং আস্থা মাননীয় মুখ্যমন্ত্রীর ওপর আমার আছে। যাদের চাকরি গেছে, যাদের জীবন গেছে, যাদের জমি ঘটি চাটি বাড়ি বিক্রি হয়েছে, অনেক আত্মহত্যার পথ বেছে নিচ্ছে, তার বাবা আছে ক্যান্সারের পেশেন্ট, মুখ্যমন্ত্রী কী এমন প্রতিশ্রুতি দেবেন, আশ্বাস দেবেন যে তাতে তারা বিগলিত হবে? তা তো তারা বলছেন না। তারা তো নবান্নে মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা রেখেছিলেন বলেই তো তারা আজকে এই ঘটনা। সবাই তো এখানে মেধাহীন নয়, অনেক তো মেধা আছে এখানে, বাস্তব সত্য। তাহলে ফুললি রেসপন্সিবিলিটি তো এসএসসি, এটা আপনি মানুন আর না মানুন। না, এসএসসি রেসপন্সিবিলিটি নিশ্চয়ই আছে, আমি বলছি না কখনো এসএসসি রেসপন্সিবিলিটি নেই, কিন্তু ভারতবর্ষের সবথেকে বড় তদন্তকারী সংস্থা হচ্ছে সিবিআই, হ্যাঁ, সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। সেই কেসটা তদন্ত করেও সলভ করতে পারলো না, কোর্টের কাছে প্রকৃত তথ্যটা তুলে ধরতে পারলো না, কিছুটা তুললো কিছুটা পারলো না। তা আমার প্রশ্ন হচ্ছে, কোনটা বলছেন আপনি? কিছুটা পোর্শনকে ওনারা কোথাও বলছেন এসএসসি সহযোগিতা করেনি, কোথাও কিছু ওয়েমার্কশিটের মাধ্যমে কিছু জনাকার দেখিয়েছেন যে না এরা যোগ্য নয়, কিছু জনার ম্যাটারে সরাসরি মন্তব্য করেননি। এই যে একটা তদন্তটাই একটা মানে ঘোলাটিয়ার মতন হয়ে গেছে। তাহলে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ কি চুপচাপ ঘুমোচ্ছিলেন যে যখন রায় দিলেন, নাকি না বুঝে দিয়েছেন? না, নিশ্চয়ই দেননি। সেটা তারা অবশ্যই যোগ্য লোক, বেঞ্চে যখন চিফ জাস্টিস আছেন তিনি বুঝেছেন, কোথাও হয়তো একটা বুঝেছেন বলেই এটা দিয়েছেন। আমি রায় নিয়ে কোনো কথা বলতে পারছি না বা বলা উচিত নয় আমার, কিন্তু আমার সিবিআইয়ের তদন্ত নিয়ে বলা উচিত। সিবিআইয়ের তদন্তটা আমি মনে করছি সঠিকভাবে হয়নি, এবং তার সঙ্গে এসএসসির আরও অ্যাক্টিভ হয়ে কোর্টের সঙ্গে এবং সিবিআইকে সহযোগিতা করে প্রকৃত তথ্যটা যদি কোর্টের কাছে তুলে ধরতেন, তাহলে আজকে যোগ্য প্রার্থীরা এই জায়গায় আসতেন না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। বিশুদ্ধ, আপনি তপ্ত রোদে কোর্টে যান, প্র্যাকটিস করেন, তারপর শীততাপ নিয়ন্ত্রিত ঘরে সেখানে হিয়ারিং চলে। এখন শীততাপ নিয়ন্ত্রিত হয়েছে, আগে ছিল না। লিগ্যাল ব্যাটেলটা আপনি খুব ভালো জানেন যে কীভাবে যুদ্ধটা করতে হয় তথ্যের পরিপ্রেক্ষিতে। তাহলে লিগ্যাল ব্যাটেলের ক্ষেত্রে যারা আইনজীবী ছিলেন, বারবার আমি ইন্ডিকেট করছি, দে আর প্রমিনেন্ট লয়ার ইন আওয়ার কান্ট্রি, যে লিগ্যাল ব্যাটেল তারা কার্যত ফেল করলো কি, না ফেল করলো কি, নাকি পারলো না? দেখুন, আপনি বলেন আমি তো সামান্য একজন লয়ার, না, লিগ্যাল ব্যাটেল তো আপনি জানেন, যুদ্ধটা আপনি জানেন যে কীভাবে আইনের মাধ্যমে হতে পারে। তাহলে এত বড় বড় আইনজীবী লিগ্যাল ব্যাটেল তারা কি পারলো না, নাকি সহযোগিতা পেল না এসএসসির তরফ থেকে? ওয়েমার্কশিট কার্যত জাল, আপনার মিরার সেখানে করা নেই, নয়ডা কোম্পানিকে দেওয়া হয়েছে, হার্ড ডিস্ক কার্যত হারিয়ে ফেলা হয়েছে, চুরি হয়েছে, নানা অভিযোগ। তাহলে এই ছেলেমেয়েরা যারা মেধা উত্তীর্ণ ছেলেমেয়েরা, তাদের অপরাধটা কোন জায়গাতে? না, আমি তো সেটাই আপনাকে বলতে চাইলাম যে সিবিআই যদি কোর্টের কাছে প্রকৃত তথ্যটা দিত, মানে ক্লিয়ার করতে পারত যে এরা মেধার ভিত্তিতে পেয়েছে আর এরা মেধার ভিত্তিতে পায়নি, তাহলে কোর্টের ডিসিশন নেওয়াটা খুব অনেকটা হয়তো এই জায়গায় আসতো না, অনেকটা সহজ হতো। মেধার ম্যাটারে কোর্ট হয়তো অন্যভাবে চিন্তা ভাবনা করতো যারা মেধার মাধ্যমে হয়েছে, কিন্তু সেই জায়গাটা কোর্টের কাছে ক্লিয়ার নয় বলি কোর্টকে বাধ্য হয়ে এই ডিসিশন হয়তো নিতে হয়েছে। নজিরবিহীন তাহলে বলছেন আপনি? হ্যাঁ, এটা তো ঘটনা, এটা তো অস্বীকার করে লাভ। যদি কোর্ট যদি বেঁচে থাকতে না বাঁচতে পারে তাহলে নজিরবিহীন, 41 পাতার রায়। বাছার দায়িত্বটা তো ধরুন তদন্তকারী সংস্থাকে কোর্ট দিয়েছিলেন, সিবিআইকে কোর্ট ভরসা করেছিলেন। ভারতবর্ষের সব থেকে বড় তদন্তকারী সংস্থা, যার উপর আর ভারতবর্ষে কোনো তদন্তকারী সংস্থা নেই, কিন্তু সিবিআই সেই দায়িত্ব ঠিকমতো পালন করেনি বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এসএসসি দায়িত্ব পালন করেছে না, এসএসসি আমি তো বলছি না, আমি সবসময় বলছি এসএসসির আরও অ্যাক্টিভ হওয়া উচিত ছিল। এসএসসিরও সিবিআই এবং কোর্টকে পুরোপুরি সহযোগিতা করা দরকার ছিল। যে কোনো কারণে হোক এসএসসি কিছুটা করেছে কিছুটা করেনি, এইরকম একটা পরিস্থিতি তৈরি হওয়ার জন্য আজকে এই রেজাল্ট হতে বাধ্য হয়েছে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, তারা বারবার করে, তার আগের প্রধান বিচারপতি মিস্টার চন্দ্রচূড় বারবার করে বলেছিল চাল আর কাপড় বেচে দিন। এসএসসিকে বলা হয়েছিল, হোয়াই সো লেট? কারণটা কি মনে হয় আপনার? সংবেদনশীল সাংবাদিক মানুষ হিসাবে, আমি সাংবাদিক, আপনি লয়ার, আপনার কি মনে হয় যে এই হোয়াই সো লেট, কেন পারলো না এটা? যদি পারতো তাহলে তো আজকে এই সিদ্ধান্ত আসতো না, এই জাজমেন্ট আসতো না। এসএসসি সদিচ্ছার তো একটু অভাব আছে, এটা তো অস্বীকার করে লাভ নেই।
আমি তো বারবার ওই জন্য বলেছি যে এসএসসির আরও অ্যাক্টিভ হওয়া উচিত ছিল এই ম্যাটারে, এবং সিবিআইকে পূর্ণ সহযোগিতা করা দরকার ছিল, অন্তত যোগ্য যারা ছিলেন তাদের জন্যে বিশেষ করে। এটা এসএসসি যে কোনো কারণেই হোক, এসএসসি সিবিআইকে পূর্ণ সহযোগিতা করেননি, বা সিবিআইও এসএসসির পূর্ণ সহযোগিতা নেয়নি। সিবিআইও ব্যর্থতা এখানে কোর্টের ক্ষেত্রে, আমি তদন্তকারী সংস্থা যেহেতু সিবিআইকেই আমি এটা বলবো ব্যর্থতার দায়টা সিবিআইয়ের বেশি। এসএসসি যদি সহযোগিতা না করে থাকে সেটা কোর্টের কাছে সিবিআই সেইভাবে ক্লিয়ার করে কোর্টের মাধ্যমে এসএসসিকে বাধ্য করাতে পারত পূর্ণ সহযোগিতা করানোর জন্য। সেইটা সিবিআইয়েরও একটুখানি অভাব আছে বলে আমার মনে হয়েছে। বিশ্বজিৎ, আমি রাজনৈতিক পরিচয়ে যাব না, উচিত না। আপনি রাজ্যের মানুষ, আপনি এই রাজ্যের মানুষ, আমরা এই রাজ্যের বাসিন্দা, আমাদের একটা অধিকার রয়েছে। আপনার কি মনে হয় না বিং এ হিউম্যান বিং হিসাবে যে যা ঘটনা ঘটলো, যা জাজমেন্ট হলো, তাতে রাজ্যের প্রশাসনিক প্রধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ফেস লস হলো? এটা তো একটু ঘটনা, যেহেতু রাজ্যের শিক্ষামন্ত্রী একটা ঘটনার পরিপ্রেক্ষিতে জেলে আছেন, শিক্ষা দপ্তরেরও বহুজনা জেলে গেছেন, যদিও এখনও প্রুভ হয়নি কেসেরতে, কিন্তু হ্যাঁ একটু তো কালি লাগেনি এটা বলা যাবে না, একটু তো দাগ নিশ্চয়ই আছে। তবে আমার দৃঢ় বিশ্বাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপর আস্থা এবং ভরসা আছে। উনি আপ্রাণ এবং আন্তরিকতার সঙ্গে চেষ্টা করবেন এই বেকার যুবক যুবতী যে শিক্ষকদের যে পুরো ব্যাচ সেইটাকে, এবং সুপ্রিম কোর্টের একটা নির্দেশও আছে 3 মাসের মধ্যে এই ভ্যাকেন্সিটা যেটা আছে সেটাকে মেকআপ করার জন্য। আমি নিশ্চিত 7 তারিখে অনেকটা জট কাটবে এবং তার কয়েক মাসের মধ্যে বাকিটা হয়তো ফুলফিল হবে, এইটুকুন আমি আশা। আমি শেষ করবো শেষ প্রশ্ন দিয়ে। 3 তারিখে রায়ের পর যখন আপনি বাড়ি ফিরে এলেন, 3 তারিখে রায়ের পর যখন আমি বাড়ি ফিরে গেলাম, যখন বাংলা জুড়ে যখন কান্নার রোল দেখা দিল, দেখলাম অঝরে কান্না, একজন মানুষ হিসেবে আপনার ব্যথা লাগেনি? আমার ব্যথা লেগেছে। সেটা তো দেখুন, যে কোনো মানুষেরই এটা ব্যথা লাগবে, কারণ আমরা কেউ চাই না এই একটা বিরাট আকারে, মানে একজনের চাকরি গেলেও সেটা আমাদের ব্যথা লাগবে। তারাও তো আমাদের ফ্যামিলির কেউ না কেউ, অবশ্যই পশ্চিমবাংলার বাসিন্দা, মানে আমরা সবাই ভারতীয়, তারপর বাঙালি, এটা তো বাস্তব। আমাদেরই কারুর না কারুর ভাই বোন কাকা দাদা মামা, তাদের কারুর না কারুর চাকরি গেছে, মামা পিসি, তা এটা তো অবশ্যই ব্যথার দেওয়ার মতনই তো ঘটনা, এটা তো অস্বীকার করতে পারি না। শুধু ব্যথা নয়, গা কাটা দিদার মতো অবস্থা। গঙ্গা পেরিয়ে যমুনা পার, যমুনা পেরিয়ে পৃথিবীর উন্নতশীল দেশগুলোতে এই 3রা মার্চ 2025 26,000 চাকরির বাতিল নিয়ে গোটা পৃথিবী ইতিমধ্যে আলোচনা সরব হয়েছে। আমি রাজনীতির রং কোনো খুঁজছি না। অত্যন্ত সিনিয়র লয়ার বিশ্বজিৎ দাস, তিনি বলছেন যে গলতি ছিল, সিবিআই তরফে ছিল, এসএসসি তরফে ছিল। সেখানে কিভাবে শিডিউল তারা করেছেন, কি করতে পারেননি, সেটা তারা বলতে পারবেন। বিং এ লয়ারের বক্তব্য এটা ঘটনা, যে ঘটনা ঘটেছে তাতে অত্যন্ত বেদনা হতো, মর্মা হতো, মন কেঁদেছে, শরীর কেঁদেছে, প্রাণও অন্তত নড়ে গেছে। ঠিক, আমরা সাংবাদিক, আমাদের সংবাদ করতেই হবে। আমরা বিচার ব্যবস্থার প্রতি আমাদের আস্থাশীল, আমরা আস্থা রাখবো। আমরা জানি যে একটা বিচার ব্যবস্থা একটা দীর্ঘসূত্রিতা চলে, লং প্রসেসে চলে। তাই পয়সা কিসনে খায়া ও জবাব তো দেনা পারেগা, ওই জবাবটা আমরা খুঁজছি যে পয়সা কারা কারা খেয়েছে। আমি লয়ার বিশ্ববিদ্যালয়কে বলছি না এটা, আমি বলছি এই সংবাদের পরিপ্রেক্ষিতে ঘটনা, যে ছেলে মেয়েদের কাতর কণ্ঠে কান্না, যা কাঙ্ক্ষিত ছিল কিনা এটা বাংলার ক্ষেত্রে, এই প্রশ্নের জবাব তো সরকারকেই দিতে হবে। নমস্কার, আমি নয়ন রায়।